ওদিকে তন্ত্রবুড়ি তার যজ্ঞ সম্পন্ন করে। এই তো আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে, আর কোনো বাধা নেই। এবার আমি বাধাহীনভাবে গুহার ভেতরে যখন তখন প্রবেশ করতে পারবো। আর শুধুমাত্র প্রবেশ করতে পারবো সেটাই নয়, আমি ওখানে গিয়ে ওই 7 গড়া মোহরকে স্পর্শও করতে পারবো। আর কোনো শক্তি আমাকে বাধা প্রদান করেও আমাকে আটকাতে পারবে না, কারণ এবার ওই 7 গড়া মোহর যে আমি হাসিল করব। আর ওই 7 গড়া মোহর বাইরে থেকে যতই সুরক্ষিত করে রাখা হোক না কেন, ওটা আমার হাতে আমি নিয়ে আসতে পারবো এবার। কি হলো কি অবাগি? এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বাড়িতে ফিরছো বুঝি? কিন্তু তোমার বাড়িতে ফেরার আগে যে আমার সাথে কিছু কথা বলতে হবে। এ কি রূপা দিদি, তুমি এখানে? হ্যাঁ আমি, কারণ তোমার সাথে আমার অনেক কিছু কথা বলার আছে, আর সেই জন্যই তো এমন তাড়াহুড়ো করে আমি তোমার কাছে এসেছি। ঠিক আছে, আমার সাথে যেহেতু কথা বলবে তাহলে বলো, কিন্তু এখানে এখানে কেন? এই তো সামনেই আমাদের বাড়ি। তুমি এক কাজ করো, আমাদের বাড়িতে চলো, আমরা সেখানে গিয়ে না হয় দুজনে কথা বলবো। না না অবাগি, তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছে আমার নেই, আর তাছাড়া তোমার সাথে আমি এখানেই কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি বলো, এখানেই বলো। অবাগি, আমার মা কখনো কোনোদিনও তো তোমার সাথে শত্রুতা করেনি, আর আমিও তোমার সাথে কখনো কোনোদিনও খারাপ আচরণ করিনি। তাহলে কেন কেন তুমি আমার মায়ের এত বড় ক্ষতি করলে বলো তো? না হয় আমার মা শুধুমাত্র তোমাকে আমাদের বাড়িতে যাওয়া পছন্দ করতো না, এছাড়া তো আর কখনো কোনো কিছু সে করেনি। আর তার সাথে সেই কারণে তুমি কি না এত বড় অন্যায় করে ফেললে? এসব কি বলছো? কি তোমার মায়ের ক্ষতি করেছি আমি? তোমার মায়ের সাথে অন্যায় করেছি আমি? তোমার তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না রূপা দিদি। আর তাছাড়া তোমার মায়ের সাথে তো আমার দেখাও হয়নি, তাহলে তোমার মায়ের ক্ষতি আমি কি করে করব বলো তো? আর কেনই বা করব? কেন করবে? কারণ তুমি নিজেই তো মনে মনে ভাবো হয়তো বা যে তোমার মায়ের মৃত্যুর পেছনে আমার মায়ের হাত রয়েছে। আর তাছাড়া আমার মা তো তোমাকে আমাদের বাড়িতে যাওয়া একদম পছন্দ করতো না, তাই হয়তো তুমি রেগে গিয়ে আমার মায়ের সাথে এত বড় অন্যায় করে ফেলেছো। কিন্তু অবাগি, তুমি কিন্তু মোটেও এটা ঠিক করোনি। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমি একবার যখন জানতে পেরেছি যে তুমি আমার মায়ের সাথে এমনটা করেছো, সেহেতু তোমাকে তো আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। আর একটু হলেই ওই সাধুটা আমাকে মেরে ফেলছিল। অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে আমি প্রাসাদে ফিরতে পেরেছি। তবে একটা জিনিস নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে, আর সেটা হলো রাজকুমার বারবার বলছিল যে খুব অল্প সময়ের মধ্যে আবার ওর নিজের রূপ ফিরে আসবে, ও নাকি পাখি রূপে থাকবে না। তার মানে কি সত্যি কোনো উপায় রাজকুমার পাখি রূপ থেকে মানুষ রূপে ফিরে আসবে? হ্যাঁ, সেটা তো ফিরে আসতেই পারে, কারণ আমি তো দেখলাম ওই সাধুটার অনেক ক্ষমতা। ওই সাধুটা রাতকে দিন করে ফেলতে পারে, আর দিনকে রাত করে ফেলতে পারে। আর তাই ওই সাধুর সাথে পেরে ওঠাটা এতটা সহজ হবে না। আর তাই আমাকে আগে খোঁজ নিতে হবে যে এখন রাজকুমারের কি অবস্থা, ও আসলে মানুষ রূপে আছে না পাখি রূপে আছে। আর এখন সাধু ওর সাথে আছে না ও একাই আছে। কিন্তু এসব যা করার আমাকে গুপ্তচরকে দিয়ে করাতে হবে, কারণ কোনোভাবেই নিজেকে এখন প্রকাশ্যে আনা যাবে না। তবে তার আগে আমি একবার রাজগণকের কাছে গিয়ে বরং জিজ্ঞাসা করি। রাজগণক তো খুব কম সময়ের মধ্যে গণনা করে সবকিছু বলে দিতে পারে, আর তাই এখন তার সাথে আমাকে কথা বলতে হবে। এ কথা বলে রাঘব আর একটু দেরি না করে রাজগণকের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে রাজগণককে কোথাও দেখতে পায় না, কারণ কারাগার তখন ফাঁকা পড়েছিল। এসব কিছু দেখে রাঘব অনেক বেশি রেগে যায়। এ কি হলো কি? রাজগণক রাজগণক কোথায়? রাজগণক কোথায় গেল? রাজগণককে তো আমি এখানে বন্দি করে রেখেছিলাম আমার কারাগারে, কিন্তু এখন এখন তো দেখছি না রাজগণক। রাজগণক আমার কারাগারে নেই, তাহলে কোথায় কোথায় গেল রাজগণক? তাহলে কি সে এখান থেকে পালিয়েছে? কিন্তু কি করে পালাবে কারাগার থেকে? এই কারাগার থেকে তো পালানো এত সহজ নয়। তাহলে কারো সাহায্যে এই কারাগার থেকে পালিয়েছে। প্রহরী, প্রহরী, তুমি এখন আমার সামনে এসো। ডাক
অনেক বুদ্ধি করে ওই রূপার মাথাটা আমি মোড়াতে পেরেছি। আমি কি করে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম। এখন তো রূপা আমার কথাও বিশ্বাস করে নিয়েছে। ভালোই হয়েছে, সে ভেবেছে সত্যি সত্যি তার মায়ের এভাবে মূর্তি হওয়ার পেছনে ওই অভাগীর হাতই রয়েছে। এখন রূপা আর আমাকে সন্দেহ করবে না, আরো চেষ্টা করবে ওই অভাগীর ক্ষতি করার। আর এতক্ষণে হয়তো দিদিও ফিরে আসবে, তখন ওই মোড়ল গিন্নির একটা না একটা ব্যবস্থা তিনি ঠিকই করবেন। তখন আর আমাকে এত চিন্তা করতে হবে না। কিন্তু সকাল হয়েছে সেই কতক্ষণ আগে, এখনো দিদি যে কেন ফিরে আসছে না সেটাই তো বুঝতে পারছি না। আর তাছাড়া দিদি তো আমাকে বলল ওই 7 ঘোড়া মোহর নিয়ে আসতে তার খুব বেশি একটা সময় লাগবে না। কিন্তু এখন এত সময় পেরিয়ে যাওয়ার পরও সে ফিরছে না দেখে এখন যে আমার বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা, দিদি আবার ওদিকে কোনো বিপদ আপদে পড়ে গেল না তো? কারণ আমি তো জানি যে কোনো মোহর বা ধনরত্ন কেউ যদি কোনো জায়গায় সুরক্ষিত রাখে তাহলে সেটা এমনি এমনি রাখে না, সেটা কোনো শক্তির মাধ্যমে নিশ্চয়ই সুরক্ষিত করে রাখে। তাহলে কি দিদিকে অন্য কোনো শক্তি আক্রমণ করেছে? আর তাছাড়া এই মোড়ল গিন্নির মূর্তি এখানে আমি এভাবে কতক্ষণ পাহারা দেব সেটাই তো বুঝতে পারছি না। আজকে তো রূপাকে কোনোভাবে বুঝিয়ে সুজিয়ে বিদেয় করেছি, কিন্তু মোড়ল মশাই যদি রূপার কোনো কথা না শুনে নিজে এখানে চলে আসে তখন কি করব? আর তাছাড়া ওই মোড়ল তো অনেক ভালো মানুষ, আর অভাগীর মায়ের প্রতি তার ভালোবাসা যে একেবারে উতলে ওঠে। তাহলে এখন কি করব আমি? না 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 না, কিছুক্ষণ অপেক্ষা করি। একবার যেহেতু রূপাকে সামাল দিতে পেরেছি তাহলে কিছুটা সময় তো আছেই। এর মধ্যে দিদি ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই তন্ত্রপুরী কানি বুড়ি, আমি চলে আসবো কি? এই তো আমি চলে এসেছি। সমস্ত বিপদ আর বাধাকে উপেক্ষা করে এই 7 ঘোড়া মোহর নিয়ে আমি এখানে হাজির হয়েছি। এখন এই মোহরের একমাত্র মালকিন হচ্ছি শুধুমাত্র আমি। এ কি দেখছি গো দিদি, সত্যি সত্যি তোমার সামনে তো 7 গড়া সোনার মোহর। সত্যিই তো তুমি এই 7 গড়া মোহরের মালিক হয়ে গেছো। এখন তো আমরা সবার ধরা ছোঁয়ার বাইরে গো। এখন আমরা অনেক অনেক ধনী হয়ে যাব। আর 2 বোন আমরা এখান থেকে অনেক অনেক দূরে পালিয়ে যাব। এসব কি বলছো কি? অনেক দূরে পালিয়ে যাব? কিন্তু কেন? কানি বুড়ি, তন্ত্র বুড়ি তো পালিয়ে যাওয়া শেখেনি। তবে সব থেকে বড় কথা হলো আমি এখন থেকে সবার উপর শুধুমাত্র রাজ করব। আর শুধু তাই নয়, এই পুরো রাজ্যটাকে নিজের দখলে নিয়ে নেব। কি বলছো কি দিদি? তার মানে তুমি এখানে থাকতে চাও? কিন্তু সেটা না হয় বুঝলাম, তবে এই মোড়ল গিন্নির কি ব্যবস্থা করবে সেটা বলো একবার। কারণ এই মোড়ল গিন্নিকে নিয়ে হয়েছে যত জ্বালা। তুমি কি ওকে মেরে ফেলবে নাকি ওকে এভাবে পাথরের মূর্তি বানিয়ে রেখে দেবে? রাজগণক, আপনার সব কথা আমি বুঝতে পেরেছি। এবার আমার কাছে সবকিছু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। এই রাঘব আমার না থাকার সুযোগে এতদিন চারদিকটা সবকিছু নিজের হাতে নিয়ে নিয়েছে। এমনকি হাট ঘাট বেঁধে রাজপ্রাসাদ এবং রাজ্যের যত প্রজা প্রহরী আছে সবাইকে নিজের হাতের মুঠোয় করে ফেলেছে। আর তাই ওর সাথে লড়াই করে জিতে যাওয়াটা এত সহজ হবে না। আর তাই আমাদেরকে যা করতে হবে বুদ্ধি করেই করতে হবে। আর আমিও চাই এই রাঘবকে চিরকালের মতো আমাদের রাজ্য থেকে বিতাড়িত করতে, আর ওকে ওর প্রাপ্য শাস্তি দিতে। তবে তার জন্য আমাদেরকে বেশ কিছুটা সময় ধৈর্য ধরতে হবে, আর আমাদেরকে ভালোভাবে পরিকল্পনা করে তারপর
ওর বিরুদ্ধে লড়াই নামতে হবে। রাজপুত্র, আপনি ঠিকই বলেছেন। আমিও চাই আমরা যা করব একটু ধৈর্য ধরেই করব, আর এমন ভাবে আমাদের পরিকল্পনা সাজাতে হবে যে ওই রাঘব যেন পালিয়ে যাওয়ার পথও না পায়, আর ওর করা প্রতিটা অন্যায়ের শাস্তিও দিতে হবে। আর তাছাড়া সব থেকে বড় কথা হলো, আমাকে এবং আপনাকে আপাতত কদিনের জন্য ওই রাজপ্রাসাদের যাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ আমি ওই কারাগার থেকে পালিয়েছি জেনে ও আমাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করবে। আর তাছাড়া আর ও এটাও খুঁজে বের করার চেষ্টা করবে যে আপনি কোথায় আছেন, আপনি আপনার আসল রূপ ফিরে পেয়েছেন নাকি পাখি রূপেই আছেন। এসব কিছু জেনে ও একটা কোনো বড় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে, যেটা আমরা কিছুতেই হতে দেব না। আর তাই ওর চোখের আড়াল থেকে আমাদেরকে যা করার করতে হবে। হ্যাঁ রাজগণক, আমি সবকিছু বুঝতে পেরেছি। আর সব থেকে বড় কথা হলো, আমার মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদেরকে একজন বিশ্বস্ত লোক রাখতে হবে, যেন ওই রাজপ্রাসাদের ভেতরকার সব খবর আমরা জানতে পারি। রাঘব কি করতে চাইছে না করতে চাইছে সে সবকিছু আমাদেরকে জানাবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ইতিমধ্যে একজন দাসীকে নিয়োগ করে ফেলেছি। তিনি আপনার মায়ের দেখাশোনা করবেন। আর শুধুমাত্র তাই নয়, রাজপ্রাসাদের ভেতরে এবং রাঘবের বাড়ি পর্যন্ত যাওয়া আসা করবে, আর রাঘবের চক্রান্তের সব বিষয়গুলো জেনে আমাদেরকে জানাবে। বাহ বাহ, তাহলে আমাদের কাজ তো আরো অনেক বেশি সহজ হয়ে গেল। এবার শুধুমাত্র আমাদেরকে সবকিছু জেনে সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে পিতামশাইকে একবার খুঁজে বের করতে হবে। আপনি আপনি তো বলেছেন পিতামশাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কেন জানি না মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই রাঘবের কোনো না কোনো হাত রয়েছে। এই কি রূপা এসব কি বলছে? কি ওর মায়ের ক্ষতি করেছে আমার অবাগী, কিন্তু এটা কেন বলছে? আর তাছাড়া ওর মা আমার আর আমার অবাগীর ক্ষতি করার জন্য অনেক কিছু করেছে, এমনকি আমাকে পাখি পর্যন্ত বানিয়ে দিয়েছে। আর তার মেয়ে এসে কিনা আমার মেয়েকে দোষী বানাচ্ছে। আর তাছাড়া হঠাৎ করে এতদিন পরও কেন এসব কথা যে বলছে সেটাই বুঝতে পারছি না। তাছাড়া মোড়ল গিন্নি বা কোথায়? নিশ্চয়ই তার কোনো বিপদ আপদ হয়েছে, না হলে কোনো ক্ষতি হয়েছে। তাছাড়া ওর মেয়ে তো এভাবে আমার অবাগীর কাছে এসে এইসব কথা বলতো না। কিন্তু মোড়ল গিন্নির যদি কিছু হতো তাহলে তো গ্রামের সবাই সেটা জানতে পারতো। হয়তোবা সবাই সব কিছু জানে, কিন্তু আমি হয়তোবা কিছুটি জানি না। তবে আমাকেও জানতে হবে যে ওই মোড়ল গিন্নির কি হয়েছে, আর ওই রূপাই বা কেন আমার অবাগীকে এভাবে দোষী সাব্যস্ত করছে। আর আমার অবাগী যে কেন ওর কথার প্রতিবাদ না করে এভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সেটাই বুঝতে পারছি না। আমার অবাগী তো দুর্বল নয় যে অন্যের দেওয়া অভিযোগ নিজের কাঁধে তুলে নেবে। বল বল অবাকি, কেন কেন তুই আমার মায়ের সাথে এমনটা করেছিস? রূপা দিদি, আমি অনেকটা সময় ধরে দেখে যাচ্ছি তুমি আমার উপর দোষারোপ করে যাচ্ছ, কিন্তু কেন বলো তো? তোমার মায়ের সাথে তো আমার বেশ কিছুদিন হলো দেখাই হয়নি। আর তাছাড়া তোমার মায়ের উপর আমার কোনো ক্ষোভ বা অভিযোগ কিচ্ছু নেই। আমি জানি তোমার মা আমাকে হত্যা করেনি, আমার মা সাপের কামড়ে মারা গিয়েছে। আর আমার মায়ের মৃত্যুটা যে আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারপরও আমি সেই সব কিছু মেনে নিয়েছি। আমি তো একটিবারের জন্য কাউকে দায়ী করিনি। আর তাছাড়া তুমি তোমার মায়ের সাথে যেটাই হয়েছে না কেন সেটার জন্য আমাকে এসে কেন দায়ী করছো? আর আমি এটা বুঝতে পারছি না তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার মায়ের ক্ষতি করেছি। কি হয়েছে কি আমার মায়ের সাথে?
আমার মা যে একজন জীবন্ত মূর্তি হয়ে গেছে, আর তুমি এই সব কিছু জানার পরও না জানার ভান করছো। তোমার কি মনে নেই একজন সাধুকে নিয়ে তুমি আমার মায়ের সাথে, আমার মায়ের উপর জাদু শক্তি প্রয়োগ করে আমার মাকে মূর্তি বানিয়ে ফেলেছো? কি কি বলছো কি? তোমার মা জীবন্ত মূর্তি হয়ে গেছে? এটা কি করে হতে পারে? কিন্তু বিশ্বাস করো, তোমার মায়ের সাথে এমন কিছুটি আমি করিনি। আর আমার কি এত শক্তি আছে যে তোমার মাকে আমি মূর্তি বানিয়ে ফেলবো? আর তাছাড়া রূপা দিদি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যি বলছি, আমি তোমার মায়ের কোনো ক্ষতি করিনি। আমি তোমাকে ভুল বুঝছি কি ঠিক বুঝছি সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আমার মায়ের সাথে যা হয়েছে সেটা তুমিই করেছো অভাগী। আমি এখন চলে যাচ্ছি ঠিকই, তবে আমি তোমার শেষ দেখেই নেব। তুমি আমার মায়ের সাথে এত বড় অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই রূপা কোনোদিনও তোমাকে ছাড়বে না, কোনোদিনও না। এ কথা বলে রূপা সেখান থেকে চলে যায়। রূপা এসব কি বলে গেল? ওর কোনো কথাই তো আমি বুঝতে পারলাম না। আর তাছাড়া মোড়লকিনি মূর্তিতে পরিণত হয়েছে, সেটাই বা কি করে হলো? আর কেই বা ওনাকে মূর্তি বানিয়ে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন আর এসব ভেবে কাজ নেই। আমাকে বাড়িতে ফিরতে হবে। ভালো মাঝে আমার জন্য অপেক্ষা করছে। আর তাছাড়া আমাকে যে আবার ওই গুহার উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ আমি যে আমার বাবার সাথে দেখা করতে চাই। এছাড়াও আমাকে মোড়ল মশাইয়ের সাথেও দেখা করতে হবে। সত্যিই তো, মোড়ল গিন্নির এরকম বিপদের দিনে কেন আমি তাদের পাশে থাকবো না? বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।